দূরের কাছের সকল শিক্ষার্থীবৃন্দকে সপ্তম শ্রেণীর বিজ্ঞান ক্লাসে স্বাগতম জানাচ্ছি। শিক্ষার্থীবৃন্দ, আমাদের কি এই মুহূর্তে স্কুল বন্ধ, আমরা কেউ স্কুলে যেতে পারছি না, সেজন্য আমাদের এই অনলাইনের ব্যবস্থা করা হয়েছে। চলো শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে আমার পরিচয় দিয়ে দিচ্ছি। আমি তামান্না হক, সহকারী শিক্ষক, সানশাইন মডেল হাই স্কুল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের মাঝে আলোচনা করব তোমাদের পাঠ্য বইয়ের দ্বিতীয় অধ্যায়। অধ্যায়টির নাম হচ্ছে উদ্ভিদ ও প্রাণী কোষের সংগঠন। তোমরা অবশ্যই এখন বই এবং খাতা কলম নিয়ে বসে পড়ো। আজকে আমি তোমাদের মাঝে এই অধ্যায়ের আলোচনা করব 1 ও 2 পাঠ। 1 ও 2 পাঠে আছে একটি উদ্ভিদ কোষের বর্ণনা। শিক্ষার্থীরা, তোমরা বোর্ডে কি দেখতে পাচ্ছ? একটি আদর্শ উদ্ভিদ কোষের কি একটা চিত্র। হ্যাঁ শিক্ষার্থীরা, আজকে আমি এই চিত্র দিয়েই তোমাদের মাঝে আলোচনা করব। এই চিত্র থেকে কি কি কোষ আছে বা উদ্ভিদ কোষে কি কি থাকে সেগুলো বিষয় তোমাদের মাঝে আলোচনা করব। চলো শিক্ষার্থীরা, তাহলে আমরা আলোচনায় যাই। কোষের বিভিন্ন অঙ্গাণু নিয়ে কি আলোচনা করব। কোষ আসলে কি? যে কোনো উদ্ভিদের বা প্রাণীর গাঠনিক এককের অসংখ্য কোষের সমন্বয়ে একটা কোষ গঠিত হয়। মানে এটা যে একটা কোষ দেখছো সম্পূর্ণ, এর মধ্যে আরও বিভিন্ন ধরনের অঙ্গাণু থাকে। সেই অঙ্গাণু নিয়ে একটা সম্পূর্ণ কোষ গঠিত হয়। সেই সম্পূর্ণ কোষ নিয়ে কি একটা উদ্ভিদ কোষ বা প্রাণী কোষ তৈরি হয়। তো আজকে আমি তোমাদের মাঝে আলোচনা করব আসলে কোষ প্রাচীর, প্রোটোপ্লাজম, সাইটোপ্লাজম, কোষ গহ্বর, এই কয়েকটা অঙ্গাণু নিয়ে আমি আলোচনা করব। তাহলে শিক্ষার্থীরা, আসলে এখন দেখে নেই এই অঙ্গাণুর মধ্যে কোনটাকে কোন অঙ্গাণু হিসাবে নামকরণ করা হয়েছে সেগুলো আসলে দেখে নেই। দেখো শিক্ষার্থীরা, এই বাহিরের যে আবরণটা আছে, এই বাহিরের আবরণটাকে বলে হচ্ছে কোষ প্রাচীর। তারপরে দেখো একটা শিক্ষার্থীর এখানে একটা ছোট্ট একটা অঙ্গাণু আছে, সেই অঙ্গাণুটাকে বলে মাইটোকন্ড্রিয়ান। এই মাইটোকন্ড্রিয়ানটা আমাদের কি শক্তির পাওয়ার হাউস বলে। মানে আমরা মূলত সব কাজকর্ম এই মাইটোকন্ড্রিয়ানতে হয়ে থাকে। তারপরে আছে দেখো শিক্ষার্থীরা, এই যে একটা সমান একটা দাগের চিহ্নের মতো আছে, এটাকে বলে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তারপরে দেখো আছে আর একটা, সেম ভাবে এটা হচ্ছে মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বলে। মসৃণ এন্ডো রেটিকুলাম। তারপরে দেখো একটা অনেক বড় একটা অংশ আছে, সেই অংশটাকে বলে কোষ গহ্বর। তারপরে একটা দেখো গোল আকৃতির একটা অংশ থাকে, এই অংশটাকে বলে নিউক্লিয়াস।
দেখো একটা বাঁকা আকৃতির অংশ থাকে, এটাকে বলে গলগি বডি। তারপরে আছে একটা এরকম গোলাকৃতি, এটা হচ্ছে প্লাস্টিড। এই ছিল আজকের আদর্শ উদ্ভিদ কোষের কি কি অঙ্গাণু নিয়ে আমি আলোচনা করব, সেগুলোকে আমি চিহ্নিত করে তোমাদেরকে দেখালাম। তোমরা অবশ্যই বাসায় এই আদর্শ উদ্ভিদ কোষটা একে চিহ্নিতকরণ করার চেষ্টা করবা। এখন আসো শিক্ষার্থীরা, আমরা আলোচনায় যাই। প্রথমে আসো আমরা কোষ প্রাচীর। কোষ প্রাচীর কোষ প্রাচীরটা আসলে কি? বাহিরের অংশকে কোষ প্রাচীর বলে। এটি আসলে কি? সেলুলোজ নির্মিত থাকে। কোষের ভিতরের অঙ্গাণুগুলো আছে যেগুলো কি রক্ষণাবেক্ষণ করার কাজই হচ্ছে এই কোষ প্রাচীর। আমাদের এটা কি বাহিরের যে আবরণটা থাকে এটাকে আমরা কোষ প্রাচীর বলছি। ভিতরে অনেক অঙ্গাণু আছে, সেই অঙ্গাণুগুলাকে রক্ষা করার দায়িত্ব থাকে হচ্ছে এই কোষ প্রাচীরের। মূলত কোষ ঝিল্লির বাহিরের অংশটাকে কি বলে? কোষ প্রাচীর। প্রাণী কোষের ক্ষেত্রে আবার কোষ প্রাচীরটা নেই, সেখানে প্লাজমা মেমব্রেন দিয়ে গঠিত থাকে। প্রাণী কোষে তোমার কোষ প্রাচীর থাকে না, আর উদ্ভিদ কোষে কোষ প্রাচীর থাকে। এখন প্রশ্ন হতো যে প্লাজমা মেমব্রেনটা আসলে কি? প্লাজমা মেমব্রেনটা আসলে কোষ প্রাচীর ও প্লাজমা মেমব্রেনের সমন্বয়ে গঠিত একটি আবরণ, যেটা কোষের ভিতরের অংশগুলোকে ধারণ করে থাকে। প্লাজমা মেমব্রেন, শিক্ষার্থীরা প্লাজমা মেমব্রেনটা আসলে কি এখন বলি। কোষ প্রাচীর ও প্লাজমা মেমব্রেনের সমন্বয়ে এটা গঠিত, যেটা কোষের ভিতরের বিভিন্ন অঙ্গাণুকে এগুলা কি ধারণ করে থাকে। এগুলো একটি অর্ধ তরল বিশিষ্ট হয়ে থাকে। এবার আসো কোষ প্রাচীরের পরে আসে হচ্ছে প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজমটা কি? এই যে ক্ষুদ্র ক্ষুদ্র যে অংশগুলা থাকে, এই ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলাকে প্রোটোপ্লাজম বলে। প্রোটোপ্লাজম কোষের অর্ধ তরল জেলির মতো আঠালো দানাদার বর্ণহীন অংশ হয়। এটা কোষের সজীব অংশ। উদ্ভিদ কোষের কোষ প্রাচীর ও প্লাজমা মেমব্রেন বাদে যা আছে তা সম্পূর্ণটা ধারণ করে প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজমের মধ্যে আবার কি ৬৭ থেকে ৯০ ভাগ পানি থাকে। প্রোটোপ্লাজমের মধ্যে প্রোটোপ্লাজমের মধ্যে ৬৭ থেকে ৯০ ভাগ পানি থাকে। তো প্রোটোপ্লাজমটাও কোষের বিভিন্ন অঙ্গাণুগুলা ধারণ করে থাকে। প্রোটোপ্লাজমকে আবার দুই ভাগে ভাগ করা যায়, একটি হচ্ছে সাইটোপ্লাজম আর একটা হচ্ছে নিউক্লিয়াস। প্রোটোপ্লাজমটা কি আবার দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে সাইটোপ্লাজম আর একটা হচ্ছে নিউক্লিয়াস। প্রোটোপ্লাজমের যে দুটো অংশ আছে সাইটোপ্লাজম আর নিউক্লিয়াস, দেখো নিউক্লিয়াসটা হচ্ছে এই যে গোল আকৃতির যে অংশটা হচ্ছে এটা হচ্ছে নিউক্লিয়াস। আর সাইটোপ্লাজমটা হচ্ছে যদি আমরা নিউক্লিয়াসকে বাদ দিয়ে দেই তাহলে যা থাকে সবটাই পুরাটাই হচ্ছে সাইটোপ্লাজম। নিউক্লিয়াসের এই অংশটুকু বাদ দিয়ে আমরা পুরাটা যেটা রাখি তা পুরাটাই হচ্ছে সাইটোপ্লাজম। সাইটোপ্লাজমের কাজ হচ্ছে কোষের ভিতরের বিভিন্ন অঙ্গাণুগুলা ধারণ করা। এটাও হচ্ছে অর্ধ তরল ও জেলির মতো অংশ। সাইটোপ্লাজমে প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া এই যেগুলো থাকে এই পুরোটাই সাইটোপ্লাজমের মধ্যে দেখো প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, গলগি বডি এগুলা বিভিন্ন অঙ্গাণু ধারণ করে। সাইটোপ্লাজমের মূলত এই অঙ্গাণুগুলোকে ধারণ করাই হচ্ছে সাইটোপ্লাজমের কাজ।
সাইটোপ্লাজমের মধ্যে দেখ, সাইটোপ্লাজমটা যেহেতু প্রোটোপ্লাজমের অংশ, সেহেতু প্রোটোপ্লাজমের মধ্যে 60 থেকে 90% কি পানি আছে। আর নিউক্লিয়াসে একটা বড় অংশ, নিউক্লিয়াস নিয়ে একটা বড় একটা পার্টি আছে, সেই জন্য নিউক্লিয়াসের যে 4টি অংশ আছে সেই 4টি অংশের শুধু নাম, কারণ নিউক্লিয়াসের মধ্যে আলাদা তোমাদের আরেকটা পার্ট আছে, কারণ নিউক্লিয়াসটা তোমার একটু বড় অংশ। নিউক্লিয়াস হচ্ছে বাহিরের যে অংশটা থাকবে তা হচ্ছে নিউক্লিয়াস মেমব্রেন বলে, মানে নিউক্লিয়াসের আবার 4টা অংশ আছে। এটা হচ্ছে নিউক্লিয়াস মেমব্রেন, নিউক্লিয়াস এই যে বাহিরের যেটা অংশ থাকবে এটা হচ্ছে নিউক্লিয়াস মেমব্রেন, এই জালিকার মতো যে অংশটা দেখো এটা হচ্ছে নিউক্লিয়াস জালিকা, আর তারপরে আছে হচ্ছে নিউক্লিওপ্লাজম ও নিউক্লিওলাস। এই মূল অংশটাকে কি বলে? নিউক্লিওলাস। ভিতরে যে অংশটাকে বলে ওটা হচ্ছে নিউক্লিওপ্লাজম, আর এই যে জালের মতো যে অংশটা হচ্ছে নিউক্লিয়াস জালিকা, আর এই বাহিরের অংশটাকে বলে হচ্ছে নিউক্লিয়াস মেমব্রেন। তাহলে নিউক্লিয়াসে তোমরা কয়টা অংশ পেলা? নিউক্লিয়াস মেমব্রেন, নিউক্লিয়াস জালিকা 3, নিউক্লিয়াস নিউক্লিওপ্লাজম। নিউক্লিওপ্লাজম। 4 নিউক্লিওলাস। তাহলে শিক্ষার্থীরা তোমরা দেখলা নিউক্লিয়াসের মধ্যে একটা 4টা পার্ট আছে, নিউক্লিয়াস মেমব্রেন, নিউক্লিয়াস জালিকা, নিউক্লিওপ্লাজম, নিউক্লিওলাস। তাহলে শিক্ষার্থীরা নিউক্লিয়াসের যে বিভাজন, বিভিন্ন ধরনের বিভাজন ঘটে, এই নিউক্লিয়াসের মধ্যে বিভাজনটা ঘটে থাকে। সাইটোপ্লাজমের কাজ হচ্ছে যে মসৃণ, অমসৃণ, এন্ডোপ্লাজম, রেটিকুলাম, তারপরে রাইবোজোম, লাইসোসোম, এগুলা কি অঙ্গাণুগুলা সাইটোপ্লাজম ধারণ করে থাকে, এই অঙ্গাণুগুলা ধারণ করে থাকে। রাইবোজোম ও সাইটোপ্লাজমে হচ্ছে প্রাণী কোষে থাকে, উদ্ভিদ কোষে রাইবোজোম ও লাইসোসোমটা থাকে না। তো শিক্ষার্থীরা এবার আসো, এই যে একটা বড় অংশ দেখতে পাচ্ছ, এই বড় অংশটা কি? কোষ গহ্বর বলে। আমি দেখো চিহ্নিত করে রাখছি। এই কোষ গহ্বরটা উদ্ভিদের একটা বড় অংশ থাকে। উদ্ভিদ কোষে অনেক বড় থাকে, প্রাণী কোষে এটা আবার থাকে না, যদিও থাকে অনেক ছোট আকারে থাকে। সাইটোপ্লাজমের ভিতরে কোষ রসপূর্ণ থাকে বলে কোষ গহ্বরটা রসপূর্ণ থাকে, এবং সম্পূর্ণ কোষের যে রসটা থাকে এটা সম্পূর্ণ কোষটা রসপূর্ণ থাকে বলে এটার আকারটাও বড় হয়ে থাকে। এই রসের মধ্যে আবার কি থাকে? বিভিন্ন রকমের সঞ্চিত পদার্থ থাকে, বর্জ্য পদার্থ, ক্ষারিত পদার্থ। কোষ গহ্বরটা আবার কি? নির্জীব অঙ্গাণু। বিভিন্ন অঙ্গাণুর মধ্যে সজীব অঙ্গাণু আবার নির্জীব অঙ্গাণু থাকে। সাইটোপ্লাজম কোষের সজীব ও নির্জীব অঙ্গাণুগুলা ধারণ করে। তো নির্জীব অঙ্গাণুর মধ্যে হচ্ছে কোষ গহ্বরটা আছে। কোষ গহ্বরটা কি? নির্জীব অঙ্গাণু। তাহলে শিক্ষার্থীরা আমি আজকে তোমাদের মাঝে কি কি আলোচনা করলাম দেখো, যে কোষ প্রাচীর, কোষের বাহিরের অংশটাকে কি আমরা বলছি? কোষ প্রাচীর। তারপরে কি হচ্ছে? কোষ গহ্বর। কোষ গহ্বরটা কোষ রসপূর্ণ থাকে বলে এটা অনেক বড় হয় এবং এর মধ্যে বিভিন্ন ধরনের সঞ্চিত পদার্থ থাকে। এবং কোষ প্রাচীরের পরে থাকে হচ্ছে প্লাজমা মেমব্রেন। কোষ প্রাচীরের পরে থাকে হচ্ছে এই প্লাজমা মেমব্রেন। প্লাজমা মেমব্রেনটা হচ্ছে কোষ ঝিল্লির সমন্বয়ে গঠিত। কোষ ঝিল্লির সমন্বয়ে গঠিত হওয়ার কারণে এটাও অর্ধতরল বিশিষ্ট। তারপরে থাকে হচ্ছে কোষ থাকে হচ্ছে যে প্রোটোপ্লাজম। প্লাজমা মেমব্রেন ও কোষ ঝিল্লির সমন্বয়ে যেটা করে থাকে প্রোটোপ্লাজম থাকে।
প্রোটোপ্লাজমের মধ্যে 67 থেকে 90 ভাগ কি পানি থাকে এবং অর্ধ তরল পূর্ণ। প্রোটোপ্লাজমের আবার দুইটা অংশ আছে, এটা হচ্ছে সাইটোপ্লাজম ও নিউক্লিয়াস। নিউক্লিয়াসের আবার 4টা অংশ আছে এবং আছে মাইটোকন্ড্রিয়া থাকে। মাইটোকন্ড্রিয়াকে আমরা কি পাওয়ার হাউস বলে থাকি। তারপরে আছে প্লাস্টিড। প্লাস্টিডটা কি? প্লাস্টিড উদ্ভিদ কি আকার কি রং ধারণ করবে সেটা হচ্ছে প্লাস্টিড কাজ করে থাকে। শিক্ষার্থীরা, আমি চেষ্টা করছি উদ্ভিদ কোষের বিভিন্ন অঙ্গাণু চিহ্নিত করে সেগুলোর কিছুটা হলে ধারণা দেওয়া। আজকে এই পাঠে তোমাদেরকে আমি কোষ প্রাচীর, মাইটোকন্ড্রিয়া, মসৃণ এন্ডোপ্লাজম রেটিকুলাম, কোষ গহ্বর, নিউক্লিয়াস এগুলোর সংক্ষিপ্ত ধারণা দিয়েছি। আশা করি শিক্ষার্থীরা তোমরা সবাই বুঝতে পেরেছো। পরবর্তী ক্লাসে আমি পরবর্তী পাঠ নিয়ে উপস্থিত হব। ততদিন পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।